ক্লাস 11 এর সমস্ত ছাত্রছাত্রীদের এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে আমি তোমাদের এসপি ম্যাম নিয়ে চলে এলাম সম্পূর্ণ নতুন একটি ক্লাস। আজকের ক্লাসের যে বিষয়বস্তু সেটা তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো। হ্যাঁ, তোমাদের যে প্র্যাকটিক্যাল বিষয় সেই প্র্যাকটিক্যাল বিষয় সংক্রান্ত আজকের এই ক্লাসটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তোমাদের যে প্র্যাকটিক্যাল সেখানে কিন্তু নাম্বার যথেষ্টই থাকে। তোমাদের যে 30 নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে মার্চ মাসে, যেহেতু তোমাদের সেকেন্ড সেমিস্টার আছে তার আগেই কিন্তু তোমাদের এই প্র্যাকটিক্যালের পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাবে। তো তার জন্যই আজকের এই ভিডিওতে তোমাদের প্র্যাকটিক্যালের একেবারে প্রথম যে অংশটা রয়েছে ইন্ট্রোডাকশন টু ম্যাপ, সেই অংশটাই আজকের ক্লাসে আলোচনা করব। এই যে ইন্ট্রোডাকশন টু ম্যাপ, এখানে তোমাদেরকে কি পড়তে হবে? সেখানে তোমাদের পড়তে হবে ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা, আর পড়তে হবে কম্পোনেন্টস অর্থাৎ উপাদান, এরপর পড়তে হবে টাইপস অর্থাৎ ধরন, ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্ব, আর ইউজেস অর্থাৎ ব্যবহার। এই অংশগুলো তোমাদের এই প্রথম অংশটা থেকে পড়তে হবে। তো এই জায়গা থেকে তোমাদের প্রশ্ন আসবে 2 মার্কের প্রশ্ন। এটা তোমাদেরকে আগেই সিলেবাসের যে ক্লাসটা তোমাদের জন্য নিয়ে এসেছিলাম সেখানে বলে দিয়েছি। তো 2 মার্কের জন্য ক্লাসটা খুব বেশি লেন্দি করতে চাইছি না, খুব ছোট করে এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসা সম্ভব সেটা তোমাদের একটু জানিয়ে দিচ্ছি, একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যতটা সহজ করে বোঝানো সম্ভব। ক্লাসটা কেমন লাগলো তোমরা কিন্তু পুরোটা দেখার পরে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তারই সঙ্গে বলি, যদি তুমি আজকে প্রথম দেখে থাকো এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দেবে। চলো তাহলে আর দেরি না করে আমরা ক্লাসের মূল অংশে চলে যাই। দেখো, এই যে আমরা ইন্ট্রোডাকশন টু ম্যাপ এই অংশটার কথা বলছি, এখান থেকে তোমাদের 2 মার্কের প্রশ্ন আসবে। টোটাল একটা প্রশ্নের সঙ্গে হয়তো একটা ছোট প্রশ্ন দিয়ে দেবে, সেটা এই অংশ থেকে থাকতে পারে, যার মান হচ্ছে 2। তার জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো তৈরি করবে সেগুলো একটু দেখিয়ে দেবো, আর এই অংশটা তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো তাহলে এখন দেখে নাও। তোমরা জানো যে আমরা মানচিত্র বলতে তার যে ইংরেজি শব্দ সেটা বলি ম্যাপ। ম্যাপের অর্থ হচ্ছে মানচিত্র। দেখো এখানে আমি সেটাই লিখেছি, ইংরেজি হচ্ছে ম্যাপ। এই যে শব্দটা এটা কোথা থেকে এসেছে? তাই ম্যাপ শব্দটা এসেছে একটা ল্যাটিন শব্দ থেকে, সেটা কি? মাপ্পা। দেখো এখানে আমি লিখেছি মাপ্পা, MAPPA। এই যে শব্দটা এটা একটা ল্যাটিন শব্দ। এই ল্যাটিন শব্দটার অর্থ কি? ক্লথ বা কাপড়। তাহলে আমরা যেটা পড়ছি অর্থাৎ ম্যাপ, সেই ম্যাপ হচ্ছে একটা ইংরেজি শব্দ। ইংরেজি শব্দটার উৎপত্তি কোথা থেকে হলো? একটা ল্যাটিন শব্দ যেটাকে বলা হচ্ছে মাপ্পা, যার অর্থ হচ্ছে কাপড় বা ক্লথ। এখান থেকে কিন্তু ছোট প্রশ্ন আসে, যেমন তোমাকে প্রশ্ন করতে পারে ম্যাপ শব্দটার উৎপত্তি কোন শব্দ থেকে, এটা বলতে পারে, বা ম্যাপের উৎপত্তিগত শব্দের অর্থ কি, এটা বলতে পারে। তো যাই হোক, এটা তোমাদের তাহলে দেখিয়ে দিলাম যে ম্যাপ একটা ইংরেজি শব্দ, সেটা ল্যাটিন শব্দ মাপ্পা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ক্লথ বা কাপড়। তো এইবার আমরা মানচিত্র তাহলে কাকে বলবো? না, একখণ্ড সমতল কাগজে নির্দিষ্ট স্কেল ও অভিক্ষেপ অনুসারে সমগ্র পৃথিবী বা তার অংশ বিশেষকে দ্বিমাত্রিক রূপে উপস্থাপন করে তার উপর বিশেষ রং চিহ্ন চিত্রিত করে বিভিন্ন তথ্যকে উপস্থাপন যে করা হয় সেই চিত্ররূপকেই বলা হয়ে থাকে মানচিত্র। দেখো, শুরুতেই আমরা বললাম একটা সমতল কাগজে, তোমরা জানো ম্যাপটা একটা সমতল কাগজেই দেখানো হয়ে থাকে। তোমরা এর আগে ক্লাস 10-এ ম্যাপ পয়েন্টিং করেছো, সেখানে তোমরা দেখেছো যে বিভিন্ন রকম চিহ্ন ব্যবহার করা হয়। পর্বত দেখাতে গেলে আমরা একরকম চিহ্ন ব্যবহার করি, নদী দেখাতে গেলে একরকম, বন্দর এলাকা দেখাতে গেলে একরকম। তো বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় বিশেষ বিশেষ ক্ষেত্রে বিভিন্ন তথ্য উপস্থাপনের জন্য। আবার রঙও কিন্তু বিভিন্ন রকম ব্যবহার করা হয়। এটা তোমরা যখন টোপোশিট ম্যাপ করবে আরও ভালো করে জানতে পারবে। সেখানে দেখবে আমরা যখন নদী দেখাবো সেখানে ব্লু রঙে দেখাবো, তার মধ্যে আবার নিত্যবহ নদী যেগুলো সেগুলো আরও ডিপ ব্লুতে দেখাবো, যেগুলো অনিত্যবহ সেগুলো কালোতে দেখাবো। ঠিক তেমনি বিভিন্ন রকমের উচ্চভূমি এলাকা দেখাতে গেলে ব্রাউন দেখাবো, বনভূমি দেখাতে গেলে সেখানে গ্রিন দেখাবো, গ্রিনের মধ্যেও ভ্যারিয়েশন থাকবে। তাহলে বিভিন্ন রং আর চিহ্ন দ্বারা যখন কোনো তথ্যকে উপস্থাপন করা হবে একটা সমতলিক চিত্রের মধ্যে, সেটাই হচ্ছে আমাদের মানচিত্র। ভিডিওর শুরুতেই তোমাদেরকে তো এটাই বললাম যে এখানে তোমাদের ডেফিনেশন পড়তে হবে, তাহলে ডেফিনেশনটা আমরা পড়ে নিলাম। এরপরে কি ছিল? কম্পোনেন্টস অর্থাৎ উপাদান। মানচিত্রের উপাদান কি কি?
না, মানচিত্রের যে উপাদানগুলো থাকতেই হবে তার মধ্যে সব থেকে প্রধান যে উপাদানটা থাকতেই হবে সেটা হচ্ছে স্কেল। মানচিত্রের একটা স্কেল থাকতে হবে। তোমাদের দেখবে যখন ক্লাস করানো হয়, যে মানচিত্রটা দেওয়ালে ঝুলিয়ে করানো হয়, সেখানে নিচের দিকে একটা অনুপাতে লেখা থাকে 1:50,000, এরকম কিছু একটা লেখা থাকে। তো সেটাই হচ্ছে স্কেল। তাহলে মানচিত্রের একটা নির্দিষ্ট স্কেল অতি অবশ্যই থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে কি থাকতে হবে? হেডিং থাকতে হবে, অর্থাৎ শিরোনাম, কিসের মানচিত্র সেটা থাকতে হবে। তার সঙ্গে তার দিক থাকতে হবে, দিক নির্দেশ করে থাকতে হবে, কোন দিক সেটা থাকবে। তার সঙ্গে থাকবে অক্ষরেখা, দ্রাঘিমা রেখা। তাহলে এইগুলো হলো আমাদের মানচিত্রের উপাদান বা ম্যাপের কম্পোনেন্ট। পরে আমরা আলোচনা করব মানচিত্র কয় প্রকার, কি কি। এখানে তোমাদের আমি দেখিয়েছি, দেখো মানচিত্রকে বিভিন্ন ভিত্তিতে তার শ্রেণীবিভাগ করা হয়। যেমন একটা ভিত্তি হচ্ছে স্কেল, স্কেলের ভিত্তিতে মানচিত্রের শ্রেণীবিভাগ করা হয়। আবার দ্বিতীয় যে ভিত্তিটা সেটা হচ্ছে বিষয়বস্তু, কোন বিষয় তার উপর নির্ভর করেও কিন্তু মানচিত্রের শ্রেণীবিভাগ হয়। আরও একটা হচ্ছে সেটা হচ্ছে তথ্য, কি ধরনের তথ্য তার উপরে শ্রেণীবিভাগটা করা হয়। তো প্রথম যে ভাগটা আমরা বললাম সেটা হচ্ছে স্কেল। এই স্কেলের ভিত্তিতে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়। তাহলে এখানে দেখো, স্কেলের ভিত্তিতে আমরা মানচিত্রকে তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্ষুদ্র, একটা মাঝারি, একটা বৃহৎ, অর্থাৎ স্মল স্কেল ম্যাপ যেটা ক্ষুদ্র বলছি, তারপরে হচ্ছে মিডিয়াম স্কেল ম্যাপ যেটা মাঝারি বলছি, আর একটা হচ্ছে লার্জ স্কেল ম্যাপ যেটাকে বৃহৎ বলা হচ্ছে। তাহলে স্কেলের ধরন অনুযায়ী তিনটে ভাগে ম্যাপকে ভাগ করা হলো। এরপরে আমরা বলেছিলাম বিষয়বস্তু, বিষয়বস্তু অনুযায়ী ম্যাপকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। সেটা কি বিষয়ের ওপরে, সেটা প্রাকৃতিক নাকি সাংস্কৃতিক বিষয়ের ওপরে, তার ওপরে আবার দুটো ভাগে তাহলে ভাগ করা হলো, প্রাকৃতিক আর সাংস্কৃতিক। এরপরে আরও একটা যে ভিত্তি ছিল সেটা হচ্ছে তথ্য। সেই তথ্যটা কি কি না, গুণগত আর পরিমাণগত। এই হচ্ছে টোটাল ম্যাপের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ। এবার এই যে শ্রেণীবিভাগটা দেখানো হলো তার প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা করে চিনবো। তাহলে দেখো, প্রথমেই আমরা যেটা ভাগ দেখিয়েছি সেটা হচ্ছে ক্ষুদ্র, অর্থাৎ স্মল স্কেল ম্যাপ। সেটা আমরা কাকে বলবো না, কোনো ছোট কাগজে যদি একটা বড় জায়গাকে ছোট করে উপস্থাপন করা হয় সেটাই হচ্ছে স্মল স্কেল ম্যাপ বা ক্ষুদ্র ম্যাপ বা মানচিত্র। সেটা কীরকম না, তোমরা যে অ্যাটলাস দেখেছো বা তোমার যে বইয়ের মধ্যে যে ম্যাপগুলো দেখানো আছে সেটা কি একটা ক্ষুদ্র অঞ্চলের মধ্যে একটা বড় অংশকে দেখানো হয়েছে, টোটাল ভারতবর্ষকে একটা ছোট্ট জায়গার মধ্যে দেখানো হয়েছে। এইগুলো হচ্ছে কি ক্ষুদ্র ম্যাপ। এই ম্যাপের সুবিধা কি না, একটা বড় অঞ্চলকে খুব সহজেই ছোট অঞ্চলের মধ্যে দিয়ে চিনে নেওয়া যায়। সেই অঞ্চলের প্রাকৃতিক, অর্থনৈতিক বা সাংস্কৃতিক যে সম্পদের বন্টন সেটাও আমরা খুব সহজে জেনে যেতে পারি। তো এটা যেমন সুবিধে তেমনি অসুবিধে কি, একটা বৃহৎ জায়গাকে ছোট্ট করে দেখানোয় কি হয়, পুঙ্খানুপুঙ্খ যে তথ্য সেটা কিন্তু অনেক সময় দেওয়া সম্ভব হয় না। অনেক সময় কেন, সেটা দেওয়া যায় না। একটা বড় অঞ্চলের অনেকখানি অংশকে আমি একটা ছোট্ট জায়গায় দেখাতে গিয়ে একটা ডটও আমি সেখানে সবসময় হয়তো দিতে পারবো না। সুতরাং এটা বড় অসুবিধে। উদাহরণ হিসেবে তো তোমাদের বললাম যে তোমাদের বইয়ের মধ্যে যে ধরনের ম্যাপ তোমরা দেখতে পাও সেটা ক্ষুদ্র ম্যাপ, বা এক্ষেত্রে আমরা অ্যাটলাস বলতে পারি বা দেয়াল মানচিত্র, অর্থাৎ আমরা ক্লাস করার সময় আমাদের দেওয়ালে যে ম্যাপটাকে ঝুলিয়ে আমরা করি সেখানে একটা বড় দেশ, বড় মহাদেশ সেগুলো সম্পর্কে আলোচনা করি একটা ছোট অংশকে দেখিয়ে। তো সে বা তোমরা গ্লোবের কথা বলতে পারো, এটাও কিন্তু স্মল স্কেল ম্যাপ। তো এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে মাঝারি স্কেল। মাঝারি স্কেলের যে ম্যাপ সেটা কাকে বলবো না, যে মানচিত্রে ভূপৃষ্ঠের বেশ কিছুটা অঞ্চলকে একটা মাঝারি সাইজের কাগজের মধ্যে প্রতিস্থাপন করা হয়, করে মানচিত্রের আকারে দেখানো হয়, সেটাই হচ্ছে মাঝারি মানচিত্র বা মিডিয়াম স্কেল ম্যাপ। এটার ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু গোটা পৃথিবীকে দেখানো যায় না। মিডিয়াম স্কেলে কিন্তু গোটা পৃথিবীকে দেখানো যায় না, একটা অঞ্চলের বিশেষ কিছুটা অংশকে এর মাধ্যমে দেখানো সম্ভব। তো এর উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি, তোমরা এই যে এরপরে টোপোশিট ম্যাপ করবে সেখানে 50,000 টোপোশিট ম্যাপ বলে একটা রয়েছে, সেটা কিন্তু এই মিডিয়াম স্কেলের একটা উদাহরণ, মিডিয়াম স্কেল ম্যাপের একটা উদাহরণ। এর সুবিধে কি, এর সুবিধে হচ্ছে একটা অঞ্চলের কিছুটা অংশ সম্পর্কে নিখুঁতভাবে জানা যায়, সেটা সম্পর্কে বিস্তারিতভাবে জানা না গেলেও নিখুঁতভাবে কিন্তু সেই অঞ্চলটা সম্পর্কে অনেক কিছু তথ্য একসঙ্গে জানা যায়। আর সব থেকে বড় অসুবিধা কি, গোটা পৃথিবীকে একসঙ্গে তুমি জানতে পারবে না। আর কি না, উপযুক্ত কর্তৃপক্ষ ছাড়া তুমি কিন্তু এই ম্যাপ কালেক্টও করতে পারবে না। তোমরা এই যে টোপোশিট ম্যাপের কথা বলছি, তোমরা যেটা বই দোকানে কিনতে পারবে বা কিনে যেটা প্র্যাকটিস করবে, বা তোমাদের বইয়ের সঙ্গেও হয়তো একটা তোমাদের
স্যাম্পল হিসেবে দেওয়া থাকবে, এগুলো কিন্তু মিডিয়াম স্কেলের একটা সংস্করণ, এটা অরিজিনাল নয়। সেগুলো কালেক্ট করতে গেলে তোমাকে কিন্তু লিখিত নিয়ে যেতে হবে স্কুল থেকে, এবং সেটা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে সেখানে তোমাকে কালেক্ট করতে হবে। এত সহজ নয় সেটা পাওয়া। তাহলে এই জন্যই বলা হচ্ছে যে উপযুক্ত কর্তৃপক্ষ ছাড়া সেটা সংগ্রহ করা সম্ভব হয় না, এটা হচ্ছে বড় অসুবিধে। এরপরে যেটা ছিল সেটা হচ্ছে লার্জ স্কেল ম্যাপ। এটার সংজ্ঞা হিসেবে তুমি কি বলবে না, একটা বড় কাগজে ক্ষুদ্র অঞ্চলকে উপস্থাপন করা। অঞ্চলটা ক্ষুদ্র, সেটাকে একটা বড় কাগজের মধ্যে উপস্থাপন করা হচ্ছে, সেই যে মানচিত্র সেটাকেই বলা হচ্ছে বৃহৎ মানচিত্র বা লার্জ স্কেল ম্যাপ। এক্ষেত্রে উদাহরণ হিসাবে তুমি বলতে পারো মৌজা ম্যাপের কথা। হ্যাঁ, তোমরা জানো মৌজা হচ্ছে একটা ছোট অঞ্চল, সেটাকে যখন মৌজা ম্যাপের মধ্যে দেখানো হয়, একটা বড় কাগজের মধ্যে সেটাকে উপস্থাপন করা হয়। এর সুবিধে কি না, একটা ছোট অঞ্চলকে নিখুঁতভাবে জানা সম্ভব হয় বড় আকারের চিত্রের মধ্যে। সেখানে পুঙ্খানুপুঙ্খ খুঁটিনাটি সমস্ত তথ্য থাকে, নানান রকম চিহ্নের দ্বারা সেগুলোকে উপস্থাপন করা হয়। জমি, বাড়ি, রাস্তার একটা সম্পূর্ণ সীমারেখা সম্পর্কে তুমি আইডিয়া করতে পারবে, এটা হচ্ছে সুবিধে। অসুবিধে কি না, এখানে ছোট অঞ্চলকে দেখানো হয়, কোনো বড় অঞ্চল সম্পর্কে ধারণা লাভ করা যায় না। আর কি না, নানান গুরুত্বপূর্ণ গোপন তথ্য এই ম্যাপের মধ্যে কিন্তু দেখানো হয়। তার কারণেই এই ম্যাপটা সার্বজনীন নয়, এটা কিন্তু সরকারিভাবে সংরক্ষিত। এই হয়ে গেল স্কেলের ভিত্তিতে যে শ্রেণীবিভাগ। এরপরে আমরা বলেছিলাম বিষয়বস্তুগত। বিষয়বস্তুগত প্রথমে ছিল প্রাকৃতিক। তাহলে যখন কোনো মানচিত্রে কোনো এলাকার প্রাকৃতিক বিষয়বস্তুকে উপস্থাপন করা হবে সেটাই হচ্ছে প্রাকৃতিক ম্যাপ। যেমন সেখানে তুমি নদ নদী দেখতে পারবে, ভূপ্রকৃতি, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা, উদ্ভিদ, খনিজ, আবহাওয়া, এই সমস্ত এই মানচিত্রে দেখানো হয়। আরও একটা আমরা বিষয়বস্তুর যে ভাগ বলেছিলাম সেটা হচ্ছে সাংস্কৃতিক। এই সাংস্কৃতিক ম্যাপ তাহলে কি না, যে মানচিত্রে মানুষের নানা সাংস্কৃতিক বৈশিষ্ট্য দেখানো হয় সেটাই হচ্ছে সাংস্কৃতিক ম্যাপ। যেমন জনসংখ্যা মডেল, সামাজিক মানচিত্র, রাজনৈতিক মানচিত্র, সাংস্কৃতিক মানচিত্র, আঞ্চলিক, প্রশাসনিক, ঐতিহাসিক, সামরিক, এই যে মানচিত্রগুলো সেটা হচ্ছে তোমার সাংস্কৃতিক মানচিত্রের অন্তর্গত। এরপরে তোমাদের দেখিয়েছিলাম তথ্যের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে একটা গুণগত আর একটা পরিমাণগত। তো গুণগতটা কি না, বিভিন্ন প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে যখন গুণগত মানের উপর মানচিত্র প্রদর্শন করা হয় সেটাই হচ্ছে গুণগত। আর পরিমাণগতটা কি, এটাও হচ্ছে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যের উপর বিভিন্ন পরিমাণ দেখানো হয়, সেটাই হচ্ছে পরিমাণগত। যেমন তোমার সমচাপ রেখা, সমষ্ণ রেখা, সমবর্ষণ রেখা, বিভিন্ন রকমের পরিমাণ দেখানো হয়, সেটাই হচ্ছে তোমার পরিমাণগত ম্যাপ। এই অংশে তোমাদের বলে রাখি, তোমাদের এখান থেকে কিন্তু একটা পার্থক্য অনেক সময় পড়ে, সেটা হচ্ছে এই যে ক্ষুদ্র আর বৃহৎ, এই দুটো যে বললাম স্মল স্কেল ম্যাপ আর লার্জ স্কেল ম্যাপ, এর মধ্যে কিন্তু অনেক সময় পার্থক্য করতে বলে। তো তোমরা এটা রেডি করবে। আমি তো এখানে তোমাদের সংজ্ঞা বলে দিয়েছি, উদাহরণ বলেছি, সুবিধে অসুবিধে বলেছি, তাহলে 4টে পয়েন্ট কিন্তু অলরেডি তুমি পেয়েই যাচ্ছ। সংজ্ঞাগত একটা পার্থক্য, একটা উদাহরণ, আর একটা সুবিধে, একটা অসুবিধে। এইবার এই অংশ থেকে আরও যে যে ধরনের প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে, যেমন ধরো বললো যে ভূপৃষ্ঠের কোনো একটা বৃহৎ অংশকে মানচিত্রে প্রদর্শনের জন্য তুমি কোন স্কেল ব্যবহার করবে, তাহলে সেখানে তোমাকে উত্তর বলতে হবে ক্ষুদ্র স্কেল। কিন্তু প্রশ্নটা যদি এইরকম হয় যে তোমার বিদ্যালয়ের একটা নির্দিষ্ট অংশকে তুমি মানচিত্রে প্রদর্শনের জন্য কোন ধরনের স্কেল ব্যবহার করবে, তখন কিন্তু তোমাকে উত্তর দিতে হবে বৃহৎ স্কেল। কারণ আমরা একটা ছোট্ট জায়গাকে, বিদ্যালয়ের একটা ছোট্ট অংশকে দেখাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে বৃহৎ স্কেল। তাহলে এখানে উত্তর হচ্ছে বৃহৎ স্কেল। এবার প্রশ্ন হিসেবে থাকতে পারে কয়েকটি তোমার গুণগত মানচিত্রের উদাহরণ দাও, কয়েকটি সাংস্কৃতিক মানচিত্রের উদাহরণ দাও, কয়েকটি পরিমাণগত ম্যাপের উদাহরণ দাও, যেগুলো কিন্তু আমি আগেই তোমাদেরকে আলোচনা করে দিলাম। এরপরে আসি, যেটা আরও একটা প্রশ্ন তোমাদের এখান থেকে আসে, সেটা হচ্ছে অ্যাটলাস কাকে বলে। সেখানে তোমার উত্তর লিখতে হবে ক্ষুদ্র স্কেলে অঙ্কিত পৃথিবীর মহাদেশ, দেশ, রাজ্য, প্রদেশ, জেলা, বহু সংখ্যক মানচিত্র সম্বলিত বইকে অ্যাটলাস বলে। প্রশ্ন আসতে পারে অ্যাটলাস, গ্লোব কোন স্কেলে তৈরি করা হয়, সেখানে অবশ্যই উত্তর হবে ক্ষুদ্র স্কেল। এই অংশ থেকে আরও যে একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে মৌজা ম্যাপ বা ক্যাডাস্ট্রাল ম্যাপ কাকে বলে। সেক্ষেত্রে তোমাকে উত্তর হিসেবে বলতে হবে বৃহৎ স্কেলে অঙ্কিত জমির খাজনা আদায়ের জন্য সর্বনিম্ন স্তরের প্রশাসনিক এলাকার মানচিত্রকে বলা হয় মৌজা মানচিত্র বা ক্যাডাস্ট্রাল ম্যাপ। এরপরে আলোচনা করছি সেটা হচ্ছে এই অংশটা থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সেটা হচ্ছে মানচিত্রের গুরুত্ব বা ব্যবহারগুলি কি কি।
তাহলে সেখানে তোমাকে কি বলতে হবে? সেখানে তোমাকে উত্তরটা এইভাবেই দিতে হবে যে স্কুল কলেজে শিক্ষার্থীদের এমনকি ভূগোলবিদগণ বা ভৌগোলিকদের পঠন পাঠন, তাদের গবেষণা, ক্ষেত্র সমীক্ষার কাজে ম্যাপ বা মানচিত্র কিন্তু একটি অপরিহার্য উপাদান, যার সাহায্যে পৃথিবীকে খুব নিখুঁতভাবে জানা যায় এবং একটা সুস্পষ্ট ধারণা লাভ করা যায়। তাছাড়া পৃথিবীর কোনো একটা অঞ্চলের বিভিন্ন সম্পদ, যেমন মৎস্য সম্পদ, খনিজ সম্পদ, কৃষিজ সম্পদ, জল সম্পদ, অরণ্য সম্পদ, সেখানকার জনসংখ্যা, সেখানকার জনবসতি, তার বন্টন, সমস্ত সম্পর্কে একটা পুঙ্খানুপুঙ্খ ধারণা পাওয়া যায় এই ম্যাপের মাধ্যমে। সুতরাং শিক্ষার্থীদের কাছে এবং ভৌগোলিকদের কাছে এই ম্যাপের গুরুত্ব অপরিসীম। তো এই ছিল আজকের ভিডিওর ক্ষুদ্র আলোচনা, যেটা তোমাদের একেবারে প্র্যাকটিক্যালের প্রথম অংশ থেকে সম্ভাব্য প্রশ্নগুলো আলোচনা করে দিলাম, একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কি কি প্রশ্ন আসতে পারে সেটাও আলোচনা করে দিলাম। পুরো ক্লাসটা আশা করি মনোযোগ সহকারেই দেখেছো। আর ক্লাসটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। পরবর্তীতে তোমরা আরও কি কি ধরনের ক্লাস চাইছো সেটাও কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে। দেখা হচ্ছে এরপরে নতুন কোনো ক্লাসের ভিডিও নিয়ে বা তোমাদের প্র্যাকটিক্যালি কোনো ক্লাস নিয়ে চলে আসছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আজ আর না বাড়ি এখানে শেষ করলাম।